আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। পাকিস্তানের রাওয়ালপিন্ডির ইলেকশন কমিশনার, রাওয়ালপিন্ডির দায়িত্বপ্রাপ্ত যিনি কমিশনার ছিলেন, তিনি সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি দায় স্বীকার করেছেন যে আমাকে বাধ্য করা হয়েছিল জালিয়াতি করার জন্য, নির্বাচনে জালিয়াতি করার জন্য। আমি দেশের সাথে বেইমানি করেছি, অন্যায় করেছি, আমি পদত্যাগ করলাম এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এটা পাকিস্তানের নামকরা প্রভাবশালী ইংরেজি মিডিয়া দ্য ডন সহ বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক পর্যায়ের এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে। দ্য ডন থেকে আমি পড়ে শোনাচ্ছি। আজকে 17 ফেব্রুয়ারি 2024। সেখানে তারা শিরোনাম করেছে ডনে, রাওয়ালপিন্ডি কমিশনার রিজাইন্স আফটার অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি ফর ম্যানিপুলেশন অফ পোল রেজাল্টস। রাওয়ালপিন্ডি ভিতরের খবর থেকে আমি কিছু পড়ে শোনাচ্ছি, তখন তো আমি শিরোনাম বললাম। রাওয়ালপিন্ডি কমিশনার লিয়াকত আলী ছাথা has resigned from his office after claiming that the results of the February 8 elections were manipulated. Speaking to reporters at the Rawalpindi Cricket Stadium, he said there was pressure on him to the extent that he contemplated suicide today, but then resolved to present matters before the public. It is my request to the entire bureaucracy to not do anything wrong for all these politicians, he added. আপনারা বুঝতে পেরেছেন, লিয়াকত আলী চাথা তার নাম, ভদ্রলোক, তিনি পদত্যাগ করেছেন। এটা হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানের আকর্ষণীয় খবরের সর্বশেষ আকর্ষণীয় খবর। এর আগে আকর্ষণীয় বেশ কিছু খবর প্রকাশ হয়েছে যা ভারতীয় উপমহাদেশে বিরল ঘটনা বলা চলে। কিছুদিন আগে একজন সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন, যতটুকু জানে তিনি জামাত ইসলামের প্রার্থী ছিলেন কোন একটা প্রদেশে, তো তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমাকে জালিয়াতি করে জেতানো হয়েছে, আমি 11,000-এর বেশি ভোট পাইনি, ভোট বেশি পেয়েছেন পিটিআই এর একজন প্রার্থী, আমার থেকে তিনি অনেক বেশি ভোট পেয়েছেন, আমাকে নির্বাচন কমিশন জালিয়াতি করে জিতিয়েছে, আমি এই জালিয়াতি করা জেতায় যেভাবে আমাকে জয়ী করা হয়েছে সেখানে আমি থাকতে চাই না, আমি সেটা যোগ্য নই। তিনি সংবাদ সম্মেলন করে, তার দল জামাত ইসলামের লোকজনের সাথে করে সংবাদ সম্মেলন করে সেই কথা তিনি জানিয়েছেন। আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ছিল যে পাকিস্তান জামাত ইসলামী তো অত্যন্ত পুরনো এবং অনেক বড় শক্তিশালী একটি রাজনৈতিক দল। তিনি বলেছেন যে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, তারপরও আমাদের দল জিততে পারেনি, জয়ী হতে পারেনি, এই দায় আমার উপর বর্তায়, আমি দলের নেতা হিসেবে, চিফ নেতা হিসেবে আমি পদত্যাগ করলাম এর জন্য। তো পাকিস্তান জামাত ইসলামের আমিরে জামাত তিনি পদত্যাগ করেছেন দায় স্বীকার করে। অবশ্যই এর আগে জামাত ইসলামের আমির, জামাত ইসলামের অন্যান্য নেতাগণ অভিযোগ করেছেন যে পাকিস্তানে সেনা সমর্থিত সেনাবাহিনী সেখানে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে বিভিন্ন একেপি পার্টির জামাত ইসলামের বহু নেতাকে পরাজিত করার জন্য। জামাত ইসলামীর সেন্ট্রাল ভাবে কোনো সিট সেখানে পাননি, জয়ী হতে পারেনি, প্রাদেশিকভাবে 6টাতে জয়ী হয়েছে।
কিন্তু সেন্ট্রাল জাতীয় পরিষদে সেখানে জামাত ইসলামের কোনো প্রার্থীকে জিততে দেওয়া হয়নি। আপনারা জানেন বাংলাদেশে কি ধরনের ইলেকশন হয়েছে, তবে পাকিস্তানে একটু ব্যতিক্রম ঘটেছে যে সেখানে ইলেকশন কমিশন বাংলাদেশের রকিব কমিশন, হুদা কমিশন, আউয়াল কমিশনের মতন চরম পর্যায়ের মুনাফেক ইডিয়ট ছিল না, কিছুটা ছিল, যার কারণে পিটিআই এর নেতা জেলে আছেন, তার 14 বছর 12 বছর জেল, নানান কাহিনীর মধ্যে আছেন, তার দলের লোকও অনেক সিট পেয়েছে। হয়তো তিনি বাইরে থাকলে অনেক আরো বহু সিট পেতেন। ডিজেল মাওলানা হিসেবে পরিচিত মাওলানা ফজলুর রহমান সম্ভবত, যিনি আমেরিকার দালাল হিসেবে পরিচিত ছিল, যার সাথে পাকিস্তানের নওয়াজ শরীফের দলের সম্পর্ক বা পিপিপি দলের সম্পর্ক, যারা ষড়যন্ত্র করে পিটিআই এর ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকার সহযোগিতা নিয়ে তাদের পরামর্শে, সেই ডিজেল মাওলানাও কিন্তু বলেছে যে সেনাবাহিনীর প্রধান সেখানে নির্বাচন কিভাবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, প্রভাব বিস্তার করেছে। তা পাকিস্তানে এই যে ঘটনা, এটা মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকায় অনেক মন্ত্রীরা পদত্যাগ করেন নিজেদের দোষ ঘাড়ে নিয়ে, তারপরে ইউরোপ আমেরিকায় এত চমৎকার ঘটনা দেখি না যে সেখানে ইলেকশন কমিশনের লোকরা এভাবে পদত্যাগ করে বা সংসদ সদস্য নিজেই পদত্যাগ করে। এটা ভারতীয় উপমহাদেশ তো দূরের কথা, ইউরোপ আমেরিকার মতন এলাকায় এরকম ঘটনার নজির খুব দেখি না এখন পর্যন্ত। আমি জানি না, সার্চ করে হয়তো পাইলে পেতে পারেন কেউ, আমি জানি না এ ধরনের ঘটনা সেখানে ঘটেছে কিনা। যেই পাকিস্তান বাংলাদেশে একটি গালি, কোনো মানুষকে সমাজে হেয় করতে হলে অপমান করতে হলে পাকিস্তান শব্দটি দিয়ে ঘায়াল করা হয়, আঘাত করা হয়, এটা একটা গালি বাংলাদেশে এখন জোকস হিসেবে ব্যবহার হয়। আর নেগেটিভ কিছু অ্যাড্রেস করতে জোকস হিসেবে পাকিস্তান শব্দ ব্যবহার হয়। বাংলাদেশে ভারতীয় প্রো ইন্ডিয়ান যারা আওয়ামী লীগ ইন্ডিয়ান এজেন্ট, তারা তো পাকিস্তানকে চরম পর্যায়ে গালিগালাজ করে, বাজে মন্তব্য করে। এই প্রো ইন্ডিয়ান যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে, তারা তো চরম পর্যায়ে পাকিস্তানকে গালি দেয়। তো বাংলাদেশের যে একটা ছোট শিশু, সেও পাকিস্তানকে নেগেটিভ বাজেভাবে জানেন। 71 সালের যুদ্ধকেন্দ্রিক তো অনেক ঘটনা আছেই, এটার বাইরেও পাকিস্তানকে বাংলাদেশে যে প্রো ইন্ডিয়ান মিডিয়াগুলো পাকিস্তান মুসলিম দেশকে অত্যন্ত নেতিবাচক হিসেবে এখানে পরিচিতি করিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে। আজকে পাকিস্তানের মানুষের মধ্যে এত বড় উদার ঘটনা যে তিনি নিজেকে লিয়াকত আলী চাথা, তিনি বলেছেন যে আমাকে যাতে ফাঁসিতে ঝুলানো হয়। তিনি ডিপ্রেশনে ভুগছেন, নিজে আত্মহত্যা করতে, সুইসাইড করতে গিয়েছিলেন, বলে যে আমি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলাম, আমি নিজের ফাঁসি চাই, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে, একটা জায়গার নাম বলেছে, আমি এখন মনে আসছে না, যে সেই জায়গাটার নাম উচ্চারণ করে বলল যে সেখানে আমাকে ফাঁসিতে ঝুলানো হোক। আমার অধীনে রাওয়ালপিন্ডিতে যে রিটার্নিং অফিসারগণ ছিলেন, তারাও এই অন্যায় কাজ করতে চাননি, কিন্তু আমি বাধ্য হয়েছি তাদেরকে উপরের নির্দেশে কোট আনকোট যে তাদেরকে এই জালিয়াতি করার জন্য। কয়েকজন প্রার্থীকে 70,000 ভোট পর্যন্ত দিয়ে জয়ী করানো হয়েছে, অথচ তারা এত ভোট পাননি। তো এই যে জালিয়াতি কাজ কেন্দ্রীয় ইলেকশন কমিশনার ইসিবি তাকে দিয়ে করিয়েছে, সেটার দায় নিজের উপরে নিয়ে তিনি পদত্যাগ করেছেন। যখন এটা সমস্ত জায়গায় প্রচার হয়েছে, তখন ইসিবি পাকিস্তানের যে নির্বাচন কমিশন সেটা অস্বীকার করেছে। তারা এটা স্বীকার করেননি যে এরকম ঘটনা ঘটেনি। যখন পাকিস্তানের একজন সংসদ সদস্য জামাত ইসলামের, তিনি যখন পদত্যাগ করেছেন, তখনও তারা অস্বীকার করেছে। আবার এই যে রাওয়ালপিন্ডির যে ইলেকশন কমিশনার, তিনি পদত্যাগ করেছেন, এখনো ইসিবি তাদের জালিয়াতির কথা অস্বীকার করছেন। পাকিস্তান জামাত ইসলামী এই ইসিবির পদত্যাগ দাবি করেছেন, তারা নির্বাচন কমিশনে যে জালিয়াতি করেছেন তার জন্য তাদের পদত্যাগ দাবি করেছেন।
পাকিস্তানের মতন দেশে যেখানে দীর্ঘ বছর সামরিক শাসন, সেখানে গণতন্ত্র তেমন টিকতে পারে না, সেই জায়গাটার লোকজন এখন পর্যন্ত যে কত মহৎ গুণের। আজকে বাংলাদেশে যে গোপালী, আপনারা জানেন যে বাংলাদেশে আজকে ফখরুদ্দিন মঈনুদ্দিন নীল নকশা করে তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিয়ে গেছে। এরপর থেকে সে সেনাবাহিনীর 57 জন অফিসারকে ভারতকে সাথে নিয়ে হত্যা করে, বিভিন্ন ধরনের গণহত্যা চালিয়ে রাষ্ট্রকে যেভাবে ভারতকে সাথে নিয়ে দখল করেছে, এবং যেভাবে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানকে লুট করে নিয়ে নির্বাচনের নামে প্রহসন করে 14 সালে, 18 সালে, 2024 সালে 7 জানুয়ারি কিভাবে ইলেকশন করছে। 14 সালে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে বসে যায়, 18 সালে তারা রাতে বাক্স ভরে রাখে, 24 সালে তারা ডামি নির্বাচন করে, তাদের নিজেদের লোকরাই ভোট কেন্দ্রে যায় না ভোট দিতে। আজকে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনার, কোনো রিটার্নিং অফিসার, কোনো পুলিশের লোকজন, কোনো ব্যক্তির কাছে শোনা গেছে যে আমি দায় নিলাম, এই জালিয়াতি হয়েছে? তাহলে প্রমাণিত। এখন আমার মনে আসছে যে আমার একজন আত্মীয় ছিলেন, পুলিশ অফিসার ছিলেন পাকিস্তান আমলে। তিনি দেশ স্বাধীন হওয়ার পরে আর চাকরি করেননি। তিনি দেখলেন যে ভদ্রলোক ইন্তেকাল করেছেন। তিনি বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পর দেখলাম পুলিশ ডিপার্টমেন্টে ঘুষ চালু হয়ে গেছে, তখন আমি আর চাকরি বন্ধ করে দিয়েছি। সম্পর্কে আমার মামা হতেন তিনি। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের কথা আমার মনে পড়ে। এই ভদ্রলোক অনেকদিন পর পর কলাম লেখেন, তার সম্পর্কে তার পত্রিকার সাংবাদিকরা হয়তো নানান মন্তব্য করতে পারেন। আমি জানি না, তার কাছে থাকি না, তিনি ভালো না মন্দ হয়তোবা নেগেটিভ মন্তব্য তারা করতে পারেন। দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় দীর্ঘদিন পর পর তিনি একটি কলাম লিখেন। এই কলামগুলো অনেকে আম পাবলিকে এগুলো পড়ে বুঝতে পারবেন না। তিনি পৃথিবীর বড় বড় ফিলোসফারদের উদাহরণ দেন, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকদের উদাহরণ দেন, বিভিন্ন ওয়েস্টার্ন দেশের প্রেসিডেন্ট, প্রভাবশালী ব্যক্তিদের উদাহরণ দেন, উদাহরণ টেনে টেনে বিভিন্ন বইয়ের রেফারেন্স দেন, একটা কলাম দাঁড় করেন বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে। তো তিনি সুন্দর সুন্দর বিষয় লিখেন। অনেকদিন পর পর তার লেখাগুলো আমি পড়ি, অনেকদিন পর পর যখনই চোখে আসে তার লেখাগুলো আমি পড়ি, ভালো লাগে। তো তিনি পাকিস্তান আমলের উদাহরণ দিতেন, যে তিনি উদাহরণ দিতেন যে এক ভদ্রলোক কারওয়ানা বাজার থেকে বা কাঁচা শাকসবজি কিনে সাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ পথিমধ্যে তার একটি বাঁধাকপি পড়ে যায় সাইকেল থেকে। পিছন থেকে একটা লোক সেটা পেয়ে দৌড়ে চিৎকার করে ডেকে তাকে দিয়ে দেয় যে ভাই আপনার বাঁধাকপি পড়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পর একই ব্যক্তি তিনি সাইকেল বা রিক্সা করে এভাবে যাচ্ছিলেন, তার বাজার করে সেখানে এই ধরনের সবজি আবার পড়ে যায়, কিন্তু তাকে আর কেউ ডাক দিয়ে সেটা দেননি। দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলে প্রেস ক্লাবে কোন এক ভদ্রলোক একটি কলম রেখে আসছিলেন। কোন একজন ভদ্রলোক তাকে খুঁজে বের করে তার কলমটা ফেরত দেওয়া হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে সেই প্রেস ক্লাবের বেসিনে সেই ভদ্রলোক একটা ঘড়ি রেখে এসেছিল। সেই ঘড়িটা আর খুঁজে তাকে কেউ দেয়নি। ভুল বলছি আমি, উল্টা জিনিস, যে একটা ঘড়ি পড়েছিল পাকিস্তান আমলে বেসিনে, তাকে সেখানের কর্মচারীরা প্রেস ক্লাবের তাকে সেই ঘড়িটা ফেরত দিয়েছিল পাকিস্তান আমলে। দেশ স্বাধীন হওয়ার পর তার পকেট থেকে একটা কলম রাখা হয়েছিল বেসিনে, সে কলমটা আর স্বাধীনতার পরে তাকে কেউ ফেরত দেয়নি। আমি বলছি না পাকিস্তান আমল খুব ভালো যুগ ছিল, স্বর্ণযুগ ছিল, যেরকম
হিস্টোরিতে পড়ানো হয় ইউনিভার্সিটিতে, তাং সুং এর স্বর্ণযুগ, চীনের যে তাং সুং এর একটা স্বর্ণযুগ ছিল দীর্ঘ বছর যাবত। তাং সুং এর পিতাকে সম্রাট, তার পিতা একজন জেনারেল ছিলেন, তিনি চায়নাতে ক্ষমতায় ছিলেন। তার পিতার নামটা আমার খেয়াল আসছে না। তাকে ক্ষমতাচ্যুত করে তার মেজর ছেলে তাং সুং চায়নার সম্রাট হন। তিনি দীর্ঘ বছর চায়নাকে শাসন করেন, অর্থনীতিকে গতিশীল করেন, ব্যুরোক্রেসিতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন, শিল্প সাহিত্য সব দিকে তিনি এগিয়ে নিয়ে যান চায়নাকে। এটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যে তাং যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়। তো আমি বলতে চাচ্ছি না যে পাকিস্তানের 23 বছর স্বর্ণযুগ ছিল। তো বোঝাবার চেষ্টা করছি যে 71-এর পরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা কতটুকু উন্নতি হয়েছে, যে আজকে বাংলাদেশে এই যে 15 বছর যাবত এই যে অনিয়ম হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন কিভাবে জালিয়াতি করে গোপালীকে, আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। 14 সালে কি করলো, 18 সালে কি হলো, 24 সালে কি হলো, কোন একটা রিটার্নিং অফিসার, কোন একজন পুলিশের সুপার, পুলিশের কোন কমিশনার, সেনাবাহিনীর কোন ব্যক্তি, বিচার বিভাগের কোন ব্যক্তি কি পদত্যাগ করেছে? যে এই যে বিরোধী দলের উপরে যে অবিচার করা হচ্ছে আদালতে, নির্বাচনের নামে যে প্রহসন করা হচ্ছে, কেউ কি আসলে পদত্যাগ করেছে? কেউ কি খুলে বলেছে যে এই ঘটনা হয়েছে? তাহলে পাকিস্তানকে আমরা গালি দিচ্ছি, পাকিস্তানের থেকেও নিম্ন পর্যায়ের মন মানসিকতা এদেশের মানুষের, যেটা অলরেডি প্রমাণিত হয়েছে। আপনারা এটা দেখতে পারেন মিলিয়ে কতটা নিষ্ঠুর আচরণের বর্বর হলে একটা দেশের গণতন্ত্র এভাবে ধ্বংস করতে পারে। কোন একজন ব্যক্তি, এত সরকারি অফিসার, কোন একজনের পদত্যাগ করে নাই, কেউ সংবাদ সম্মেলন করে বলল না যে আমাকে দিয়ে এই অন্যায় কাজটি করানো হয়েছে। কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? আসসালামু আলাইকুম।